এইখান থেকে আমি পরের বিষয়ে আসবো, যেটা অবশ্যই ব্যারাকপুর এবং ঘটনাচক্রে রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তাকে কালকে গ্রেফতার করা হয়েছিল, খুনের মামলা রুজু হলো, বিজেপির বিক্ষোভ, উত্তাল হলো ব্যারাকপুর। দেখুন, প্রথমে একটা ধাক্কা মেরে বাবা একবার পড়ে গেছে, তারপরে বাবাকে আবার যখন একটা লাথি মেরেছে তখন বাবা উল্টে পড়ে গিয়ে সেন্সলেস হয়ে গেছে। তৃণমূল কাউন্সিলরের লাথিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ। উত্তর ব্যারাকপুর পুরসভার মনিরামপুরে এই মারাত্মক অভিযোগ ওঠার পর 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। রবিবার রাতেই গ্রেপ্তার করা হয় তাঁকে। সোমবার দুপুরে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয় অভিযুক্ত কাউন্সিলরকে। পেশায় আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য নিজেই নিজের হয়ে সওয়াল করেন। তিনি বলেন, তুলসী অধিকারী আমার কলার ধরেছেন, তর্কাতর্কি ধাক্কাধাক্কি হয়েছে, এটা কোনো খুনের মামলা নয়। সৌমেন মজুমদার নামে একজন গোটা ঘটনার সাক্ষী রয়েছেন। অভিযুক্ত রবীন্দ্রনাথ ভট্টাচার্য আরও বলেন, সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হোক, যে কোনো শর্তে জামিন চাইছি। এই প্রেক্ষাপটে সামনে এসেছে ঘটনার ঠিক পরের মুহূর্তের সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তুলসী অধিকারীকে হাত ধরে রাস্তা পার করাচ্ছেন এক ব্যক্তি। দেখেই বোঝা যাচ্ছে তাঁর হাঁটতে কষ্ট হচ্ছে। রবীন্দ্র ধাক্কা পাক্কা দিয়েছে, দেওয়ার পরে ওখানে চলে যাওয়ার পরে তর্কাতর্কি হয়, তারপর শরীর খারাপ হয়, এখানে বসে ওই বৃদ্ধ, হ্যাঁ তুলসী অধিকারী ওর নাম, এসে তারপর জল খায়, জল করে নিয়ে যায় হসপিটালে। পাশেই রয়েছে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের যে কার্যালয়, সেখানে বেআইনি নির্মাণের প্রতিবাদ করেছিল এই পরিবার, আর তার ফলে দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে একটা টানাপোড়েন চলছিল এবং পরিবারের অভিযোগ রবীন্দ্রনাথ ভট্টাচার্য তাদের হুমকি পর্যন্ত দিয়েছিলেন। এবং গতকাল সেই ঘটনা চরমে পৌঁছয় যখন রবীন্দ্রনাথ ভট্টাচার্য চায়ের দোকানে বসেছিলেন, তার ছেলের সঙ্গে প্রথমে বচসা হয়, তারপরে ছেলেকে মারধর করা হচ্ছে। তখন জানতে পেরে তুলসী অধিকারী ছুটে আসেন, তখনই রবীন্দ্রনাথ ভট্টাচার্য তাকে লাথি মানেন, এমনটাই পরিবারের অভিযোগ। আমাকে বললেন যে এই শোন, তুই বাড়িটার ব্যাপারে দিয়েছিস, চিঠি দিয়েছিস, বলে তুই ইললিগাল তুই 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 জেনে গেলি, আমাকে জানিয়েছিস তো না। বলার পরেই সঙ্গে সঙ্গে অকাট্য ভাষায় গালাগালি দিতে শুরু করেছে। বাবাকে সত্যি একটা বাজে ভাষায় গালাগাল দিয়েছে। যেটাতেই বাবা কলারটা ধরেছে, বাবাকে ধাক্কা মেরেছে, সঙ্গে সঙ্গে লাথি চালিয়েছে। ধৃতের কড়া শাস্তির দাবিতে বিজেপি নেতা অর্জুন সিং এর নেতৃত্বে বিজেপির বিক্ষোভ অবস্থান ঘিরে সোমবার দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে ব্যারাকপুরের চিড়িয়া মোড় চত্বর। এখন কাউন্সিলর পেটে লাথি মেরে ফেলছে, এরপরে ক্যাবিনেট মন্ত্রী কারো পেটে লাথি মেরে ফেলবে বিধানসভার সামনে, সেদিকেই এগোচ্ছে পশ্চিমবঙ্গ। ব্যারাকপুরে কাউন্সিলরের বিরুদ্ধে যে অভিযোগ, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে তৃণমূল কংগ্রেস। এটা কিন্তু অন্য কোনো দল করে না। এই যে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া, এই ধরনের অভিযোগ তদন্ত করছে পুলিশ। সাসপেন্ডেড তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে খুন, জোর করে আটকে রাখা, মারধর, ভয় দেখানোর মামলা রুজু করেছে পুলিশ। সোমবার ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয় সদ্য সাসপেন্ডেড তৃণমূল কাউন্সিলরকে। ধৃতের 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সমীরণ পাল, ব্রতদেব ভট্টাচার্য, আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, দুদিকে প্রচুর কিছু বলার আছে। আমি প্রথমে বিশ্বনাথের কাছে যাবো। একজন সহনাগরিকের মৃত্যু হলো বলে এই গোটা ঘটনাটা আমাদের সামনে এলো, অথচ রাজ্যের বিভিন্ন কোণ থেকে এই অভিযোগ একবার নয় বারবার আসে যে কাউন্সিলরদের দাদাগিরি। এবং এই ঘটনা 2013 সালের 20শে মার্চ সেই শম্ভুনাথ কাউর এই ধাপার মাঠে জমি দখল নিয়ে কাউয়ের চর এবং আরেক তৃণমূল নেতা অধীর মাইতির মৃত্যু হয়। আমি বলছি, ব্যারাকপুরের ঘটনা দেখিয়ে দিচ্ছে যে 13 বছরে কিন্তু ছবিটা পাল্টায় একেবারে। তার কারণটা হলো যে আপনি পাপীকে অ্যারেস্ট করতে পারেন, পাপকে তো আপনি সংরক্ষণ করছেন। পাপটা হলো অবৈধ নির্মাণের পাপ। তৃণমূল শাসনকালে এই পাপটা কার্যত বলা যায় এভরিডে লাইফের মধ্যে ঢুকে গেছে। এবং আপনি যত অবৈধ কারবার দেখবেন, সমস্ত কাউন্সিলরগুলো যুক্ত আছে, বিভিন্ন ধরনের জনপ্রতিনিধিরা যুক্ত আছে। আমি সুমনদা, এই কয়েকদিন আগেই 27 জন মানুষ পুড়ে মারা গেল। কেন মারা গেল? সব অবৈধ নির্মাণ থেকে টাকা, মাসুয়ারার টাকা, এবং তার ফলে মানে এত বড় একটা দুর্ঘটনায় মারা গেল। আমি আপনাকে বলছি সুমনদা, সিরিয়াস লেভেলে আপনি দেখুন, কখনো কখনো যখন ঘটনাটা খুব বড় আকারে হয়, ইলেকশন সামনে আসে, তখন হয়তো 1-2 পাপীকে ধরা হয়। কিন্তু পাপটা নির্মূল করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সামান্যতম উদ্যোগ নেন। উনি যখন ধরুন ইডির হানাতে দাঁড়িয়ে পড়েন, তখন অবৈধ যারা মানে বলা যায় দুর্নীতির সাথে যুক্ত, তারা সাহস পান। আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যখন কার্যত বলা যায় না কোনো দুর্নীতি হয়নি, কিছুই হয়নি, যখন হুট করে বলে দেন, তখন মানে কার্যত সেই দুর্নীতিটা প্রতিষ্ঠা পায়।
আমি বারবার আপনাকে বলছি এই কাউন্সিলরদের মধ্যে একটা বড় অংশ, এই যে এইবারও নির্বাচনের পরে হয়তো আবার নির্বাচন হবে যদি তৃণমূল ক্ষমতায় আসে, কাউন্সিলররা কিভাবে নির্বাচিত হয়? জনগণের কাছে দায়বদ্ধ থেকে নির্বাচন হয়? কাউন্সিলররা যে একতরফাভাবে নির্বাচিত হন, যে পেশি শক্তি প্রয়োগ করে নির্বাচিত হন, যেভাবে গায়ের জোর ব্যবহার করে নির্বাচিত হন, তারা তো জনগণের সাথে যুক্ত হয়ে নির্বাচিত হন না, জনগণের মতামতের ভিত্তিতে নেই। এক, দ্বিতীয় যেটা, এই পুরসভাগুলো পরিচালিত কিভাবে হয়? কাউন্সিলর যা বলবে শেষ কথা। তাহলে পাবলিক পার্টিসিপেশনটা কোথায়? নাগরিকদের সরকার এটা, অথচ ওয়ার্ড সভা, ওয়ার্ড কমিটির মিটিং হয় না, ওয়ার্ড সভার নিয়মিত মিটিং হয় না, মানুষের কাছে দায়বদ্ধতার কোনো জায়গা থাকে না। এবং একই সাথে রাজ্য জুড়ে অবৈধ নির্মাণের বিরুদ্ধে আপনার তো একটা পলিটিক্যাল উইল শো করতে হতো। আপনি অবৈধ নির্মাণ হচ্ছে, টাকা জোগাড় হচ্ছে, টাকাটা পার্টি ফান্ডে বা কোথাও একটা দিচ্ছে, পার্টি সচল থাকছে, তাই অবৈধ নির্মাণটাকে আপনি মানে কার্যত বৈধতাও দিয়ে দিয়েছেন। এবং ফাইনালি যে কথাটা আমি বলতে চাই যে করাপশনের বিরুদ্ধে লড়াই করতে পলিটিক্যাল উইলের পাশাপাশি অ্যাডমিনিস্ট্রেটিভ উদ্যোগও দরকার ছিল। একটা লোকায়ুক্ত বিল পাস করেছেন, একটা আপনি সিঙ্গেল উদাহরণ দিতে পারবেন? পশ্চিমবাংলায় লোকায়ুক্ত নাম প্রতিষ্ঠানটা আছে বটে, একটা দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করে শাস্তি দিয়েছে, এবং সেই লোকায়ুক্ত প্রতিষ্ঠানকে আপনি জেলা স্তরে নিয়ে যেতে পারতেন, শক্তিশালীভাবে একটা দুর্নীতি দমনের জন্য উদ্যোগ নিতে পারতেন। দুর্নীতির সাথে সহ অবস্থান করছেন, সর্বক্ষেত্রে আপনি প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছেন, হয়তো আপনি জয়ী হচ্ছেন সুমনদা, কিন্তু দিনের শেষে বাঙালিকে কাঙ্গাল করে দিচ্ছেন। আমি এখানে শুধু যোগ করব, সেটা হচ্ছে পাবলিক পার্টিসিপেশনের কথা বিশ্বনাথ চক্রবর্তী বলছেন। আমি বলছি একজন সাধারণ নাগরিক তার ওয়ার্ডের এক বাসিন্দাকে তিনি বুকে লাথি মারছেন, তিনি 80 ওপরে বয়স, মারা গেছেন, এবং মারা গেছেন বলে আজকে আমরা আলোচনা করছি। কিন্তু এই জিনিসটা পলিটিক্যাল উইল, বারবার তো মুখ্যমন্ত্রী বিশেষ করে শম্ভুনাথ কাউয়ের পরে বারবার বলেছিলেন যে এই কেসগুলো অন ক্যামেরা যে কোনোভাবে স্পেয়ার করা হবে না, আইনের পথে চলবে, আমার দলের যদি নেতা হয় তাহলেও আমি দেখব না। কি বলেছিলেন দেখাবো। এবং তারপর কোথায় এই কাউন্সিলরের এইটাই প্রথম ঘটনা নয়, বারবার একজন কাউন্সিলরের ঔদ্ধত্য এবং একটার পর একটা অভিযোগ সামনে আসছে। কখন আসছে? যখন একজন সহনাগরিকের মৃত্যু ঘটে গেছে। ফরচুনেটলি উনি বেঁচে থাকলে কিন্তু এই নিয়ে আলোচনাও হতো না, সামনেও আসতো না। আমি দ্রুত একবার দেখাবো শম্ভুনাথ কাউয়ের এই ঘটনার পর মুখ্যমন্ত্রী ঠিক কী বলেছিলেন। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর শম্ভুনাথ কাউয়ের নেতৃত্বে হয়েছে, এবং তাকে আমি কলকাতা পুলিশকে ইনস্ট্রাকশন দিয়েছি ইমিডিয়েট অ্যারেস্ট করবার জন্য। আমি মনে করি এইসব কেসে, এগুলো সেন্সিটিভ কেস, যারা নিজের ইচ্ছা মতো এই সমস্ত করতে যাবে তাদের কোনো রকম স্পেয়ার করা হবে না, আইনের পথে চলবে। দেখুন, এই ব্যারাকপুরে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ঘটনায় তৃণমূলের পক্ষেও বেশ কিছু যুক্তি আছে, সেগুলো সমানভাবে রাখবো। কিন্তু তার আগে দেখাবো যে এই কাউন্সিলরের বিরুদ্ধে এই অভিযোগ নতুন নয়। ঔদ্ধত্যের অভিযোগ, দুর্ব্যবহারের অভিযোগ, নাগরিকদের ওপর অত্যাচারের অভিযোগ পর উঠে আসছে আজকে একজন সহনাগরিকের অসহায় মৃত্যুর পর। দেখুন, টাকাই চেয়েছিল কাউন্সিলর, হ্যাঁ, উনি জোর করে পুকুর ভরাট করছে বলে মিডিয়া ডেকে এনে আমাকে হ্যারাস করেছে। পেটে লাথি মেরে 81 বছর বয়সী বৃদ্ধকে খুনের অভিযোগে তিনি গ্রেপ্তার হয়েছেন। রবিবার রাতেই তাকে সাসপেন্ড করেছে তৃণমূল। আর এবার উত্তর ব্যারাকপুর পুরসভার 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে একে একে মুখ খুলতে শুরু করেছেন অনেকে। তোলাবাজি থেকে অকারণে হেনস্থা করার মতো অভিযোগ উঠেছে সদ্য সাসপেন্ডেড তৃণমূল নেতার বিরুদ্ধে। ইনি সাথী কর, উত্তর ব্যারাকপুর পুরসভার 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার দাবি 2024 সালে এই ওয়ার্ডেরই খেয়ারমাঠ এলাকায় 22 লক্ষ টাকা দিয়ে একটি পুরনো বাড়ি কিনেছিলেন। কিন্তু অভিযোগ, গাঁটের টাকায় কেনা নিজের বাড়িতেই ঢোকার জন্য তার থেকে 20 থেকে 22,000 টাকা দাবি করেছিলেন তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। টাকাই চেয়েছিল, কিন্তু টাকা চেয়েছিল, টাকা চেয়েছিল 20-22,000 টাকা চেয়েছিল কাউন্সিলর। হ্যাঁ, আমি বাড়ি কিনেছি, তাই বারবার গিয়ে আমি হাত জোর করেছিলাম ওনার অফিসে গিয়ে যে স্যার আমি বাড়িটা কষ্ট করে কিনেছি, আপনি আমাদের ঢোকার ব্যবস্থা করুন। উনি আমাদেরকে ঢুকতে দেননি। এবারে খাজনা, ট্যাক্স, মিউটেশন সব হয়ে গেছে, তবু আমি এই বাড়িতে ঢুকতে পারি না। 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এই মহিলার অভিযোগ, নিজের বাড়িতে ঢুকতে গিয়েও জানলা ভাঙতে হয় তাকে। আমি এই জানলাটা বন্ধ ছিল, এই জানলাটা আমি মিস্ত্রি লাগিয়ে ভাঙাই, উনি স্পটে চলে আসেন। উনি বলেন আপনি এই বাড়ি কোনো দিনই ঢুকতে পারবেন না। আমি চেয়ারম্যানের কাছে গেছি, চেয়ারম্যানের কাছে যাওয়ার পরে উনি আমাকে থ্রেট দেন যে কে বলেছে আপনাকে চেয়ারম্যানের কাছে যেতে, আমি এখানে আছি, আপনি আমাকে টপকে চেয়ারম্যানের কাছে গেছেন। কমপ্লেন এলে দেখেই বলতে পারবো, কতদিন আগে করেছিল। প্রচুর কমপ্লেন আছে, প্রচুর হিয়ারিং হয়, পার্টিকুলার না দেখলে, কেস টু কেস না দেখে আমি বলতে পারবো। তবে শুধু সাধারণ বাসিন্দা নয়, সদ্য সাসপেন্ডেড তৃণমূল নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন দলেরই এক নেত্রী।
তিনিও 23 নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা। উনি যখন থেকে বিজেপিতে চলে গেছিলেন, যাওয়ার পর থেকে আমার ওখানে একটা সম্পত্তি মানে আমার একটা ছিল, সেইটা নিয়ে উনি আমাকে প্রচণ্ডভাবে হ্যারাস করেছেন। আমার হাফ কাটা জমি পড়েছিল, সেটা অন্য পুকুরের জল আমার ভেতরে ঢুকে আসছিল বলে আমি ওটাকে বাঁধটাকে আটকাতে গেছিলাম। উনি জোর করে পুকুর ভরাট করছে বলে মিডিয়া ডেকে এনে আমাকে হ্যারাস করেছেন। কাউন্সিলর গড়াদের পেছনে যেতেই একে একে সামনে আসছে কুকীর্তি। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি বলছি শঙ্কু, এক্ষুনি অনেক কথা তোমরা বলবে, কিন্তু এনার পলিটিক্যাল কেরিয়ারটা দেখলে বোঝা যায় যে এই ধরনের মানুষরা সমস্ত রাজনৈতিক দলের কাছে একেবারে মানে আমি বলছি যে মানে গোল্ডেন ক্যাচ। প্রথমে রাজনীতির হাতেখড়ি হলো কংগ্রেসে, তারপর তৃণমূলে। 2019-এর ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলেন, 2020-র পরে আবার তৃণমূলে ফিরে গেলেন, অর্থাৎ একেবারে মানে আমি বলছি যে সম্পদ। সুমনদা, দেখুন, প্রথমেই বলবো যে অনেক ইনফরমেশন প্রকাশ্যে আসে না যখন রাজনীতিতে হয়। আপনি যে বিজেপির দিকে ইন্ডিকেট করেছেন, কিন্তু আমি আজকে খুব স্পেসিফিক্যালি বলি আমার সমস্ত ইনফরমেশন পেয়েছিল, কিন্তু তৃণমূলের অনেক ইনফরমেশন পাইনি। আমি বলেনি একটু, নাহলে কিন্তু এক লাইন আর বলতে পারবে না। আমার বক্তব্য হচ্ছে এটা হুমকি না, এটা সরাসরি থ্রেট। আমার বক্তব্য হচ্ছে সুমন, আমি খুব নির্দিষ্ট করে বলি, সেটা হচ্ছে যে এর একটা ব্যাকগ্রাউন্ড, স্ট্রং ব্যাকগ্রাউন্ড ছিল। 2022-এ ছোট্টু বলে একজন কাউন্সিলর ছিল, তাকে মারবার অভিযোগ ছিল স্পেসিফিক্যালি। তো তৃণমূল কংগ্রেস যারা বলেন যে সরাসরি আমরা কোনো ব্যবস্থা নেব না, আমরা এই ধরনের লোককে দলে নেব না, যারা বড় বড় কথা বলেন, তখন কেন অ্যাকশন নেন? এত খারাপ বিজেপি দলে নিল কেন? তোমারই কথা আমরা তো বলছি আমাদের না, ছোট বড় সব। আমি তো আপনাকে বলছি যে আমাদের কাছে এই ইনফরমেশন তখন আসেনি। কি বলছো? দলে নিয়েছো ইনফরমেশন ছাড়া? হ্যাঁ, সাপ্রেস করেছেন উনি, ওনার জানাননি, তখন আমাদের কাছে আসেনি। কিন্তু যেটা বিষয়, অর্জুন সিং জানতেন না, যেটা অভিযোগ, অর্জুন সিং প্রকাশ্যে আজকে বলেছেন অর্জুন সিং আবার গণতন্ত্র নেই বলে মিছিল করছেন। অর্জুন সিং গণতন্ত্র নেই বলে রাস্তায় মিছিল করছেন। চমৎকার ব্যাপার। পার্থ ভৌমিক আজকে নামবেন। পার্থ ভৌমিক গতকালকে গেলেন, দেখলেন। পার্থ ভৌমিক গতকালকে দেওয়ার পর অফিসিয়ালি প্রকাশ্যে আসছেন না কেন? এই ঘটনায় পার্থ ভৌমিকের কি কানেকশন আছে সেটা তদন্ত যাতে না হয়। কিন্তু আমি দুজনের কাছে ঠিক উল্টো উল্টো যুক্তিতে আসবো। আমি প্রথমে পলতানের কাছে আসবো। তৃণমূলের যুক্তি হতেই পারে, দেখো ঘটনার প্রায় সঙ্গে সঙ্গে গ্রেফতার হয়েছে, দল সাসপেন্ড করেছে, কোনো অনিচ্ছাকৃত খুন টুন নয়, সরাসরি খুনের মামলা শুরু হয়েছে, 7 দিনের পুলিশি হেফাজত হয়েছে, অর্থাৎ ঘটনা হলে সরকার ব্যবস্থা নেয়। আমি বলছি যে এই সাসপেনশন না এক্সপালশন কোনটা জরুরি ছিল, কোনটা গুরুত্বপূর্ণ ছিল, সেটার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ওই বাড়ি, বেআইনি জমি, টাকা পয়সা ইত্যাদি স্কোয়ার ফুট মেপে টাকা, তার জন্য মানুষ খুনের জায়গায় চলে যেতে হচ্ছে কেন? এদের কাউন্সিলরদের একটা বড় অংশ আসলে টাকা দিয়ে কাউন্সিলর হন, তার জন্য ওই যে টাকাটা তুলে নিতে হবে। 5 বছরে ইনভেস্ট করেছি, আমি কি ইন্টারেস্টে তুলে নিতে হবে? কংগ্রেস, তৃণমূল, বিজেপি, তৃণমূল সব দল মোটামুটি ঘোরা হয়ে গেছে। তোমাদের লোকেদের জন্যই এই ধরনের লোকেদের জন্যই দেবাংশু বলেছিল যে আমি বাড়ির গেটে দাঁড়াবো, এরা যাতে কেউ ঢুকতে না পারে, কিন্তু তাদেরকে দলে ঢুকিয়ে নিচ্ছে তৃণমূল। আবার কাল থেকে বিজেপিতে ঢুকে যাবে। এই যে আজকে অর্জুন সিং গণতন্ত্র রক্ষার জন্য মিছিল করছিলেন, যখন বিজেপিতে গেছেন না তৃণমূলে গেছেন, অর্জুন সিং এর সাথে সাথেই তো গেছেন। আমি বলছি, দেখুন আমরা কি বলি যে দল কি ব্যবস্থা নিয়েছে গুরুত্বপূর্ণ নয়, ক্রাইম হয়েছে, পুলিশ কি ব্যবস্থা নিয়েছে। আমি দেবাংশুর কাছে ঠিক উল্টো দিক থেকে আসব, যে দল 6 বছরের জন্য সাসপেন্ড করলো, কিন্তু আমরা কি দেখলাম? পুলিশ গ্রেফতার করলো দলের সাসপেনশনের পর। কেন? এই ক্রাইম হয়েছে, সমস্ত সংবাদ মাধ্যমে দেখানো শুরু হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তো পুলিশের গ্রেফতার করা উচিত। দেবাংশু, শোনো, এই প্রথমে একটা কথা বলি। শঙ্কুদা যে বলছিল যে উইদাউট ইনফরমেশন নেওয়া হয়েছে, তার কাছে কোনো ইনফরমেশন ছিল না। আমি শঙ্কুদাকে জিজ্ঞেস করতে চাই, শঙ্কুদাকে তো বিজেপি ইনফরমেশন থাকার পরই নিয়েছে যে নারদায় তার ফুটে যাচ্ছে, নিয়েছিল তো। আমি বলছি সুমনদা 10 নম্বর তুমি ফেল করবে, তার কারণে তোমাকে জানতে হবে। কিন্তু ইনফরমেশনের অভাব কারোর ছিল না। তৃণমূল নেত্রী আজকে বলছে যে উনি কত খারাপ লোক ছিল। অ্যাড্রেস করেছে। দ্বিতীয় কার কথা বলছে সেটা হচ্ছে তোমার দলের নেত্রী বলছেন খারাপ লোক, এতদিন রেখেছিলে কেন? আমি বলছি আমরা ক্ষমতায় আসার পর থেকে, ধরুন শম্ভুনাথ কাউ একটা আপনি দেখালেন, বিধাননগরের কাউন্সিলরের কথা আপনার মনে থাকবে, আরাবুল ইসলামের কথা আপনার মনে থাকবে, উত্তরবঙ্গের ব্লক প্রেসিডেন্টের কথা মনে আছে। আরাবুল ইসলামকে এই রকম 6 বছরের জন্য সাসপেন্ড করে তার 6 মাসের মধ্যে ফেরত নেওয়া হয়েছিল, এটা মনে আছে। আমি বলছি সুমনদা সাসপেনশন হয়েছিল এবং তিনি গ্রেফতারও হয়েছিলেন। আমি বলছি উত্তরবঙ্গের ব্লক প্রেসিডেন্ট ফিরে এসে বলছি স্যার আরো আশঙ্কা, সুমনদাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে এসি রুমে রেখেছে ওসি, ব্লক প্রেসিডেন্ট মানে হচ্ছে মানে প্রায় একটা বিধানসভার অর্ধেক কভার করে এসি রুমে ব্লক প্রেসিডেন্ট গ্রেফতার হয়েছিলেন।
এবং আমি আপনাকে বলছি, মিলন সর্দার তৃণমূলের কাউন্সিলর সিআইডি গ্রেফতার করেছিলেন, কেউ মিডিয়ার কাছে খবরও ছিল না। আমি বলছি শুনুন, আমাদের সরকারের আমি প্রত্যেকের কাছে যাব, তার আগে একেবারে কিভাবে দল বদল করেছেন একজন কাউন্সিলর দেখাবো। একাধিকবার দল পরিবর্তন করেছেন, শুরু কংগ্রেস দিয়ে, তারপর কখনো তৃণমূল, কখনো বিজেপি, আবার তৃণমূল। উত্তর ব্যারাকপুর পুরসভার সেই দাপুটে নেতা, ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ উঠেছে। তার লাথিতে বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। খুনের মামলা রুজু হয়েছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। উঠছে একের পর এক অভিযোগ। তৃণমূল এখন তাকে সাসপেন্ড করলেও প্রশ্ন উঠছে, প্রভাবশালী বলেই কি এতদিন রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে কেউ ছোঁয়নি? কেউ বাড়ি করবে, কেউ জমি কিনবে, কেউ পাঁচিল দেবে, কেউ রং করবে, অমনি তৃণমূলের বাইরে এসে হাজির। ফুট গজ ইঞ্চিতে মাপ, টাকা চাই। এটা গোটা রাজ্য জুড়ে। রবীন্দ্রনাথ ভট্টাচার্য রাজনীতির হাতে খড়ি কংগ্রেসে, এরপর তিনি যোগ দেন তৃণমূলে। কিন্তু 2019 লোকসভা ভোটের আগে তৃণমূলের রবীন্দ্রনাথ ভট্টাচার্যই যোগ দেন বিজেপিতে। তবে গেরুয়া শিবিরে বেশি দিন থাকেননি তিনি। 2020 সালের পরে ফিরে আসেন তৃণমূলে। 2022 পুরভোটে তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়ান। ভোটে জিতে উত্তর ব্যারাকপুর পুরসভার কাউন্সিলর হন। তৃণমূল কংগ্রেস এইরকম দল যে এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সাসপেন্ড করার ক্ষমতা রাখে। রবীন্দ্রনাথ ভট্টাচার্যর কঠোর শাস্তির দাবিতে অর্জুন সিং এর নেতৃত্বে বিজেপির বিক্ষোভ অবস্থান ঘিরে সোমবার দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে ব্যারাকপুরের চিড়িয়ামোড় চত্বর। রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছে ব্যারাকপুর মহকুমা আদালতের সামনের রাস্তা, এসএন ব্যানার্জি রোড। এখানে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি চলছে। একেবারে পুলিশ বিজেপি সংঘর্ষ শুরু হয়ে গেছে এই মুহূর্তে। রবীন ভট্টাচার্য লয়ার, অ্যাডভোকেট, ও খুন করেছে রবীন ভট্টাচার্যকে। খড়দা থানার ওসি জামাই আদর করে ওর গেস্ট হাউসে সারা রাত রেখে খাইয়ে দাইয়েছে। 2014 সালের 18 জুন ব্যারাকপুরের সদর বাজারে নিজের চেম্বারে যাবার সময় গুলিবিদ্ধ হন আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তখন তিনি তৃণমূলে। 2013 সালের 6 জুন রবীন্দ্রনাথ ভট্টাচার্যের চেম্বারে ব্যাপক ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। সমীরণ পাল, রঞ্জিত হালদার ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আসল সমস্যা কি অর্থনীতিতে? এতবার শম্ভুনাথ কাউয়ের কথা হলো, জামিনে বেরিয়ে শম্ভুনাথ কাউ 2024 সালের 20 নভেম্বর দাবি করেছিলেন যে গত 11 বছরে নাকি বিক্রি হয়ে গেছে 300 থেকে 400 বিঘা জমি এবং স্থানীয় তৃণমূলের একটা বড় অংশ এর নেপথ্যে আছে। আবার বলছি, প্রশ্নটা কি অর্থনীতির? কি বলেছিলেন শম্ভুনাথ কাউ সেটাও দেখাবো। প্রায় 700-800 বিঘে জমি ছিল, এরা 400 বিঘে কর্পোরেশনের জমি বিক্রি করে। তৃণমূলের 58 নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট, কেউ আছে যুব প্রেসিডেন্ট, কেউ বা মানে নেতৃত্ব, স্থানীয় লোকাল নেতৃত্ব, প্রাক্তন প্রেসিডেন্ট, র্যাকেট পুরো লুটে পুড়ে খাচ্ছে। নজরুলদা, দেখুন, আপনারা অর্থনৈতিক দিকে একটা বলছেন, কিন্তু এই অপরাধী লোকদের ভোটে রিগিং করে জেতার জন্য কাজে লাগানো যদি রাজনৈতিক দলগুলো বন্ধ না করে। আমি একটা উদাহরণ দিচ্ছি। এই যে আজকেই আপনাদের চ্যানেলে এই ভাঙড়ে শওকত মোল্লা এবং তার অনুগামীরা প্রকাশ্য সভা থেকে বলছেন যে সরকারি প্রকল্পে যে টাকা আসবে সেটা যাতে অন্য রাজনৈতিক দল করা লোকেরা না পান, এবং যাতে না পান সেটা নিশ্চিন্ত করতে হবে, এবং তার সাঙ্গপাঙ্গরও সেটা বলছেন। আচ্ছা, তাহলে পুলিশের কি উচিত ছিল না, সরকারের কি উচিত ছিল না এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া? আমি অন্য একটা উদাহরণ দিচ্ছি। দেখুন, আমাদের রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি একটা প্রকাশ্য সভা থেকে এই ব্যক্তিকে বলেছিলেন যে তুই তো বোমা বাঁধিস। তো পুলিশ মন্ত্রী যদি জানে কোনো একটা লোক বোমা বাঁধে, তো তাকে তো পুলিশ দিয়ে গ্রেপ্তার করার কথা, তাকে এমএলএ করার কথা। এই এমএলএ করা যতদিন চালু থাকবে, কাউন্সিল করা অপরাধী লোকদের যতদিন চালু থাকবে, আপনি লোক মারা গেলে আলোচনা। নজরুলদাকে আমার একটা কথা জিজ্ঞাসা, বলছি মুখ্যমন্ত্রী জানেন একজন বোম বাঁধেন, তারপরে তাকে এমএলএ করাটা উচিত। আমি বলছি একটা রাজনৈতিক দল তারা যদি জানে একজন ক্যামেরায় হাত পেতে টাকা নিয়েছে, তাকে বিরোধী দলের নেতা করতে পারে।
আমি একটা উদাহরণ দিই, এক মিনিট। একজন এমএলএ অভিনেতা আর দাঁড়াও শঙ্কু, একজন এমএলএ অভিনেতা রেস্তোরাঁর মালিককে মারধর করার অপরাধে তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং ওসির ঘরে বসিয়ে রাখা হয়েছিল, পিপির ঘরে বসিয়ে রাখা হয়েছিল, পরে ছেড়ে দেওয়া হয়। আমি একটা কথা বলি, জনপ্রতিনিধিরা প্রায়ই বলে, এক্ষুনি বললো যে পুলিশকে বলেছি, পুলিশ পদক্ষেপ নেবে। আচ্ছা, পুলিশ কি জনপ্রতিনিধির বলার অপেক্ষায় থাকবে সব সময়? পুলিশ কি নিজে কাজ করা ভুলে গেল? কারণ পুলিশ জানে তাদের অন্য কোথাও ট্রান্সফার করে দেওয়া হবে। এই যে মেসিকাণ্ড হলো, মেসিকাণ্ডের পরে বড় বড় অফিসারদের দিয়ে কমিটি তৈরি হলো, একজন প্রাক্তন বিচারপতিকে দিয়ে কমিটি তৈরি হলো, কি হলো? কারণটা হচ্ছে সবাই বুঝতে পারছে অপরাধ হলে ধামাচাপা দেবার জন্য তো কমিটি আছে, পুলিশ আছে। আর একটা কথা বলে শেষ করব, অর্থের কথাটা উঠে এলো, গুলশান কলোনি হোক আর আনন্দপুর থানার পেছনে বা ওয়েটল্যান্ড ভরাটি হোক, একের পর একটা ওয়েটল্যান্ড ভরাট হয়েছে, আমরা চোখ বুঝেছিলাম। নয়ডাতে একটা দুটো টুইন টাওয়ার সুপ্রিম কোর্টের নির্দেশে ভেঙে যাওয়ার সময় সুপ্রিম কোর্ট বলেছিলেন, সাধারণ মানুষ দেখে চুপ করে গেল কেন? একটাই কথা বলি, সেটা হচ্ছে যে প্রথম দুটো কথা বলবো। একটা হচ্ছে যে মুকুল রায় না, এখন আমি মনে করি খুব প্রাজ্ঞ ব্যক্তি ছিলেন। যাহা তৃণমূল তাহাই বিজেপি বলেছিল, কখনো বিজেপিতে থাকছে, কখনো তৃণমূলে যাচ্ছে, এটা হচ্ছে। এবং মুখ্যমন্ত্রী সরি সবটা বুঝেও বসে থাকতে হচ্ছে, কারণ তাকে তিনি জানেন কম্বলের লোম যদি তুলতে হয় তাহলে কম্বলটাই চলে যাবে। অর্থাৎ এদের দিয়ে আমাকে তো অর্গানাইজ করতেই হবে। তিনি যে সব ক্ষেত্রে, আমি মনে করি না তিনি সব ক্ষেত্রে যে চাইছেন এটার থেকে মুক্ত হতে চাইছেন না, এটা কখনো নয়। কিন্তু তিনি করার কিছু নেই। তো এমন জায়গায় চলে গেছে দল যে এত লোক গণতান্ত্রিকরণ হয়ে গেছে, প্রাতিষ্ঠানিকরণ এবং গণতান্ত্রিকরণ হয়ে গেছে করাপশনের, যে তাদেরকে মুক্ত করতে পারে। আমি একেবারে খুব স্পষ্ট করে পরের প্রতিবেদনে যাব, যেটা এতক্ষণ ধরে যে শম্ভুনাথ কাউয়ের কথা হচ্ছে, কি হয়েছিল ঘটনা। মাঝে পেরিয়ে গেছে এক যুগের বেশি সময়। বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় উত্তর ব্যারাকপুরের কাউন্সিলরের লাথিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ ঘিরে যখন তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি, তখন অনেকেরই মনে পড়ে যাচ্ছে 2013 সালের মার্চ মাসে ধাপা মাঠপুকুর এলাকার ঘটনা। জমি দখলের প্রতিবাদ করায় খুন হন স্থানীয় বাসিন্দা ও তৃণমূল নেতা অধীর মাইতি। আর সেই খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হন কলকাতা পুরসভার 58 নম্বর ওয়ার্ডের তৎকালীন তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাউ। 2013 সালে নিহত অধীর মাইতির মেয়ে অনিতা মাইতি বলছেন, এত বছর পরও বাবার মৃত্যুর বিচার পাননি। যে রক্ষক সেই ভক্ষক, মানে তাহলে কি রক্ষা করছে? কিছুদিন জেলে থাকলো, কিছুদিন জেল খাটলো, তারপর আবার ছাড়া পেয়ে গেল। আমার বাবার ক্ষেত্রেও আমরা ন্যায় বিচারটা পাইনি। বলেছিল যে যাবজ্জীবন কারাদণ্ড, তাহলে সে কি করে ছাড়া পেয়ে আছে? এবারেও এসেছিল, যে ঘটনাগুলো ঘটছে তারা ছাড়া পেয়েছে, যারা করছে দুষ্কৃতীরা, তারা তো ভাবছে যে আমরা তো কিছুদিন করে তা ছাড়া পেয়ে যাব, ওই জন্য সেই ঘটনাগুলো ঘটিয়ে যাচ্ছে। 2013 সালের মার্চ মাসে এই যে ধাপার মাঠ পুকুরে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই মাঠ রক্ষা করতে গিয়ে মৃত্যু হয় অধীর মাইতির। ঘটনার পর এত বছর পেরিয়ে গেছে এবং তার পরিবার যে বিষয়টা জানাচ্ছে, যে ঘটনা ঘটলো, গ্রেপ্তার হলো, কিন্তু তার পরিবার জানাচ্ছে তারা এখনো পর্যন্ত পেল না ন্যায় বিচার। অভিযোগ ছিল তৎকালীন তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাউয়ের নেতৃত্বে একটা পরিত্যক্ত জমি দখল করতে যায় দুষ্কৃতীরা। সেই সময় রুখে দাঁড়ান স্থানীয় তৃণমূল নেতা অধীর মাইতি। অধীরকে বেধড়ক মারধর করে শম্ভুনাথ কাউয়ের সাঙ্গপাঙ্গরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূল নেতা অধীর মাইতির। 20 মার্চ ছিল সেদিন, আগের দিন প্ল্যান হয়ে গেছিল, আগের দিন বাবাকে ডেকেছিল, ফোন করেছিল, আর সকালবেলা 15টা, তখন ওরা হচ্ছে সব মানে 15-10টা সব ঢুকে যায় ওই খাটালে। কোনো কথাবার্তা কিছু নয়, ওরা লোক নিয়ে প্রথমে ধাক্কা মারলো, তারপরে বাঁশ টাঁশ যা দিল দিয়ে মারা হলো তাকে। তখন শেষে ওরা নিয়ে চলে গেল, আমাদেরকে খবর দিল। আমরা তখন গিয়ে দেখি মানে হাসপাতালে মানে এতে পড়ে আছে, মানে শেষ তখন, আর ও পালিয়ে গেল। 2018-তে নিম্ন আদালত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। এখন শম্ভুনাথ কাউ কি অবস্থা? বহাল তবিয়াতে আছে। অন্যায় যে অনুতপ্ত সেই সব এর কিছু নয়, যাদের গেছে তাদের গেছে, মানে এগুলো হয়েই যাবে, এই অন্যায়গুলো না হয়েই যাবে। বর্তমানে হাইকোর্টে মামলা চললেও জামিনে মুক্ত শম্ভুনাথ কাউ। এই বিষয়ে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাউয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মামলা বিচারাধীন, এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।